দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 14,500 কোটি টাকা। সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায়। রোববার রাজধানীর সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা ছিল বলে অভিযোগ জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্য মতে দেশে গত মে থেকে আগস্ট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে 1,83,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগের মধ্যে ছিল ঘূর্ণিঝড় ও বন্যা। ক্রমাগত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রভাবে গেল 19 আগস্ট শুরু হওয়া বন্যায় দেশের পূর্বাঞ্চলের 11 জেলা ক্ষতিগ্রস্ত হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ চলতি অর্থবছরের জাতীয় বাজেটের 1.81%। 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থবছরের 2025 অর্থবছরের 0.29% মতো। এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়। সিপিডির বক্তারা জানান, বন্যায় ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পাওয়া গেছে। কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকেই পাননি। এছাড়া অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানায় সিপিডি। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতে। সিপিডির প্রতিবেদন বলছে, পূর্বাঞ্চলের এই বন্যায় সামগ্রিকভাবে মোট ক্ষয়ক্ষতির 53% হয়েছে বেসরকারি খাতে। বন্যায় কৃষি ও বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই খাতে ক্ষতির পরিমাণ 5,169 কোটি টাকা। যারা তারা পান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বড় পতন দেশের দুই শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে প্রায় 84 পয়েন্ট। লেনদেন হয় 368 কোটি 18 লাখ টাকার শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 104.52 পয়েন্ট। এদিকে দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। রোববার লেনদেনের শুরুতেই বাড়তে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 33 পয়েন্ট। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক 83.80 পয়েন্ট কমে অবস্থান করছে 5,378 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 368 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 53 কোটি টাকা। ডিএসইতে হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 180টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 56টির প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেন। এ সময় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। বাইব্যাক আইন প্রণয়ন করা, সেই সিস্টেমটা হলেও ইস্যু মূল্যের নিচে যে সমস্ত কোম্পানি শেয়ার অবস্থান করতেছে ওই রেটে তাদেরকে বাইব্যাক করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের একটাই দাবি, এই রাশেদ মাকসুদ উনি মানবতা বিরোধী এবং স্বৈরাচারের প্রেতাত্মাকে অতি বিলম্বে এখান থেকে পদত্যাগ করতে হবে। রোববার সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে ছিল ইসলামী ব্যাংক, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে ফুওয়াং সিরামিক, দ্বিতীয় ফুওয়াং ফুড এবং তৃতীয় অবস্থানে আছে রংপুর ডেইরি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 104.52 পয়েন্ট। লেনদেন হয় 9 কোটি 64 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পুঁজিবাজারে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরিভুক্ত করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকেরই। বিশেষজ্ঞদের মতে নিম্নমানের কোম্পানিকে রাজনৈতিক তোষণে এই দুরবস্থা। তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসসিস আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সারি দীর্ঘ হচ্ছে।
লভ্যাংশ না দেয়ায় গত ২৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন ২৮ কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। এর মধ্যে উন্নত মানের এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছে ৫টি, এর পরের বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে ২৩টি কোম্পানি। তবে এর মধ্যে শর্ত পূরণের পর এনার্জি পাওয়ার জেনারেশন ও দেশ গার্মেন্টস আবারও বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। হঠাৎ করে জেড ক্যাটাগরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘাড়ে চাপানো হয়েছে। 2010-এর পর থেকে ওনারা লিস্টেড করেছে, এই কোম্পানিগুলোতে তাদের অডিটর পাঠিয়ে আমাদেরকে রিপোর্ট দিতে বলেন যে তারা কি অবস্থায় রয়েছে, কর্পোরেট গভর্নেন্স কোন অবস্থায় রয়েছে। কোম্পানি একবারে টাকা নিয়ে গেছে, এখন কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না, এর জন্য হচ্ছে উনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। ডিএসই জানিয়েছে গত ১৪ বছরে ২ কমিশনের অনুমোদিত ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টি কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড ক্যাটাগরিতে। জেড ক্যাটাগরির তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল। তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না? তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেট যে ক্যাপিটালাইজেশন কিন্তু লক্ষাধিক কোটি টাকা কমে গেছে। কমছে কারণটা কি? এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো মেজরিটি কারা আছে? ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। নিম্নমানের কোম্পানিকে ঘিরে যেন পুঁজিবাজারে কারসাজি না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ২০ দিনে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংগঠনটি বলছে, কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ীদের যোগসাজশে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা, বাজারে প্রতিটি ডিমের দাম ২ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। আর এভাবেই ৪ কোটি ডিমে মুনাফা করা হয় ৮ কোটি টাকার বেশি। এ হিসেবে শুধু ডিম বিক্রি করেই ২০ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে ১৬০ কোটি টাকা। পোল্ট্রি অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মুরগির বাচ্চার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, তবে পরের দিন থেকে তা বিক্রি করা হয় ৪০ থেকে ৫৬ টাকায়। এতে কোম্পানিগুলোর বাড়তি মুনাফা ১২০ কোটি টাকা। কর্পোরেট গ্রুপগুলো তারা সেই দামে বিক্রয় করেননি, তারা স্বীকার করেছেন 11 টাকা 1 পয়সা, যেহেতু উৎপাদক পর্যায়ে সরকার দাম বেঁধে দিয়েছে 10 টাকা 58 পয়সা, কিন্তু তারা বিক্রি করেছেন, স্বীকার করছেন তারা 11 টাকা 1 পয়সা, কিন্তু তারা বিক্রি করেছেন 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা। এটা হলো প্রতারণা করেছেন জনগণের সাথে এবং আমাদের প্রান্তিক খামারির সাথে। সামগ্রিকভাবে বাংলাদেশে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০-র মধ্যে 53.86 পয়েন্ট। বিশ্বব্যাংকের বিজনেস রেডি বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশে ১০০-র মধ্যে আইনি কাঠামোতে 51.56 পয়েন্ট পেয়েছে। এর অর্থ হলো, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রয়োজনীয় আইন, সরকারি সেবা ও পরিচালনাগত সমস্যা আছে। সে কারণে বিদেশি বিনিয়োগকারীরা যেমন বাংলাদেশে আসতে খুব একটা আগ্রহ দেখান না। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে দেশের বিরোধ নিষ্পত্তি। এই শ্রেণীতে বাংলাদেশ 41.90 পয়েন্ট নিয়ে একদম নিচের সারিতে অবস্থান করছে। বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের আজুরার ডিপো এলাকায় বিক্ষোভ করেছেন ফারমিন গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 9:30টার দিকে এই বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানান, গত জানুয়ারি মাসে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন তারা। সে সময় কারখানা বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু কিছুদিন পর শ্রমিক ছাঁটাই ও পাওনা পরিশোধ না করেই আবার নতুন শ্রমিক দিয়ে কারখানা চালু করে মালিকপক্ষ। বিষয়টি শ্রম অধিদপ্তর ও বিজিএমইএকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এরই জেরে সকালে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় দ্রুত বকেয়া বেতন এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়। যশোরের ভবদহ অঞ্চলে পানি জমে থাকা সারা বছরই, আর বর্ষা মৌসুমে তা আরও বেড়ে যায়। এবছর টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় 12,000 মাছের ঘের ভেসে গেছে। এতে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়েছেন চাষিরা।
আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী যশোরে সারা বছর বৃষ্টিপাত হয় প্রায় 1500 মিলিমিটার, কিন্তু এই বছর রেকর্ড ভেঙে তা 2200 মিলিমিটার ছাড়িয়েছে। অতিবৃষ্টিতে ভবদহ অঞ্চলে যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার প্রায় 12,000 মাছের ঘের ভেসে গেছে। আমার 14 বিঘা মতো ঘেরের চাষ এবছর, প্রায় 3 লাখ মতো পাবদা মাছ। খুব শোচনীয় অবস্থা। এবছর এত পরিমাণ বৃষ্টি হঠাৎ করে আমরা কল্পনা করতে পারিনি। সমস্ত ঘেরের মনে করেন কোনো জায়গায় এক টুকরো মাটি দেখা যাচ্ছে না, সব নেটের পরে রয়েছে। বাড়ির পানি উঠে গেছে, বাড়ির তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির আশেপাশে যেসব বাগান জিনিসপাতি তা তো সব নষ্ট হয়ে গেছে। মৎস্য বিভাগ বলছে মাছের ঘের ভেসে যাওয়ায় 210 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন প্রায় 5000 মাছ চাষি। ঘেরগুলি ভেসে যাওয়ার কারণে ওইখানে যে ঘেরের চিংড়ি ছিল, সাদা মাছ ছিল, এগুলি অন্যান্য প্লাবন ভূমিগুলিতে ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার কারণে এরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে হিসাব পেয়েছি তাতে প্রায় 210 কোটি টাকার মতো মাছ এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে ভবদহ অঞ্চলের সমস্যার সমাধান হয়নি আজও, অভিযোগ ভুক্তভোগীদের। সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে, কিন্তু সে সরকার প্রজেক্টটা কিন্তু ঠিকমতো কখনোই করতে পারে নাই, যে কারণে আমাদের এই মূলত সমস্যা। ভবদহ অঞ্চলে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের পাইলট প্রকল্পটিও পূর্ণতা পায়নি এখনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সঠিকভাবে মাংস সংরক্ষণ ও পরিষ্কার না করার অভিযোগে সিলেটে সুলতানস ডাইনকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে রেস্টুরেন্টটির জিন্দাবাজার শাখায় অভিযান চালায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। পরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, সুলতানস ডাইনের যেখানে মাংস সংরক্ষণ করা হয় সেখানে জেনারেটর নেই, এতে সঠিকভাবে মাংস সংরক্ষণ হয় না। এছাড়া কেটে রাখা মাংস পরিষ্কারের পদ্ধতিও সঠিক নয়। এসব অভিযোগে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে 30,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী 5 দিনের মধ্যে মাংস কেনার রসিদ সহ অন্যান্য কাগজপত্র ঠিক করারও নির্দেশনা দেওয়া হয়। ছিল যে ওখানে কোনো ধরনের জেনারেটর ছিল না। দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা মেনটেন্যান্সের কারণে অনেক সময় 2-3 ঘন্টা কারেন্ট না থাকতে পারে, সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটিটা সেটা খারাপ হয়ে যেতে পারে। মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন, এইগুলোতে দেখা যাচ্ছে ওনারা বাঁশের ছাদযুক্ত ব্যবহার করছেন, যেটা শুধু কোনো ফুড গ্রেড নেই, বা এগুলোতে বাঁশের যে ফালিগুলো এগুলো খাবারের সাথে চলে যেতে পারে। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 120 টাকা, দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 165 টাকা 34 পয়সায়, ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 138 টাকা 32 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়, সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 32 টাকা 10 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর বিনিময় হয়েছে 32 টাকা 83 পয়সায়, কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 393 টাকা 64 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 28 টাকা 61 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।